হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। সময় তো ধীরে ধীরে এগিয়ে আসছে পরীক্ষার জন্য, তো প্রতিটা দিনই আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো সুস্থ থাকাটা খুব জরুরি। সুস্থ এবং সুস্থ মানে শুধু শারীরিক সুস্থতা নয়, মনের দিক থেকেও সুস্থ থাকাটা খুব জরুরি। তাহলে কি হবে, পড়াশোনাটা ফুল কনসেন্ট্রেশনের সাথে করা যাবে। তো সকলেই তোমরা আমাকে জানো, মাই নেম ইজ শুভদীপ খয়াল, আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো আমার অফলাইনে ক্লাস মেডিকেলের জন্য 11-12 চলছে। তো এই যে কোর্সটা আমি করছি আর কি, বুস্টার ডোজও বলতে পারো বা যা ইচ্ছায় নাম দিতেই পারো। তো এই কোর্সটার মাধ্যমে আমি কি করছি, যারা যারা অনলাইনে ক্লাস করতে চেয়েছিল এবং তাদের আমি অনলাইনে করাতে পারিনি আমার পার্সোনাল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, তো তাদের কথা ভেবেই পরবর্তী সময় আমি ইউটিউবের সাহায্যে আমার এই ক্লাসগুলো স্টার্ট করেছি মেডিকেলের স্টুডেন্টের জন্য। যারা মেডিকেল পরীক্ষা বসে নিট পরীক্ষায় পাস করে ডাক্তার হওয়ার কথা ভাবছে, তাদের কথা ভেবে আমার দিক থেকে যতটা সম্ভব, যারা ভরসা করেছিল আমাকে যে স্যার আপনার কাছে আমি মাইলজিটা পড়তে চাই, আমি তাদের টাইম করে উঠতে পারিনি। তো তাদের সকলের কথা ভেবেই কিন্তু আমি আমাদের লার্নিং যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমি ক্লাসগুলো শুরু করেছি। অলরেডি আমাদের হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম এবং দুটো টপিকের যে আমাদের ডিসঅর্ডার গুলো একসাথে আমি করিয়েছিলাম। তো দুটো চ্যাপ্টার তো শেষ, পুরোটাই 100% কভার। আর এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম আমাদের যে চ্যাপ্টারটা এখন চলছে, বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, এটা আজকে 4 নম্বর ক্লাস। তো আমি ব্যাক টু ব্যাক ক্লাসগুলো আনছি, কেননা এখন আমার কাছে সময়টা আছে এবং আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। পরীক্ষা যখন আসবে তখন টোটাল 11-12 মিলে টোটাল যে 38টা চ্যাপ্টার আছে, 38 চ্যাপ্টার্স, যতটা কভার করা যায়, অন্তত 20+ যদি চ্যাপ্টার আমি কমপ্লিট করে দিতে পারি ইম্পর্টেন্ট, তাহলে আমার দিক থেকে একটা কনফিডেন্স থাকবে যে যারা এই ক্লাসটা করছে তাদের হেল্প হবে। আমি 100% চেষ্টা করবো 38টা চ্যাপ্টারই কমপ্লিট করানো। সেই জন্য কিন্তু আমি প্রথম 2 সপ্তাহে তাও পার উইক প্রথম ক্ষেত্রে আমি পার উইক একটা দুটো করে ভিডিও আনছিলাম। ফার্স্ট উইক একটা ভিডিও, তারপরে আরেকটা ক্লাস, তারপর আরেকটা ক্লাস। কিন্তু রিসেন্ট করে আমি কিন্তু স্পিড বাড়িয়েছি এবং রেগুলার বেসিসে আনার চেষ্টা করছি। তার একটাই কারণ কি, যাতে আমরা পরীক্ষার আগে অলমোস্ট ম্যাক্সিমাম চ্যাপ্টারটা কভারেজ করতে পারি। সেই দিক থেকে আমাদের লার্নিং তোমাদেরকে 100% সাপোর্ট করবে। যারা লার্নিং কে ভরসা করে ফলো করছে তাদেরকে 100% লার্নিং সাপোর্ট করবে। যতটা ম্যাক্সিমাম করে দেওয়া যায় আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো যাতে পরীক্ষার সময় মনে হয় যে না আমার কিছু বেনিফিটস হয়েছে। এবং যারা অলরেডি ক্লাস করেছে অনেকেই বলেছে ইনবক্সে স্যার ক্লাসগুলো খুবই ভালো লেগেছে। তো সেই দিক থেকে আমি চেষ্টা করছি আরো বেশি বেশি করে যতটা করিয়ে দেওয়া যায়। তো সেই কারণে আমার ক্লাসগুলো করানো। তো তার আগে, ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো, যেটা সকলকেই আমি বলি, প্রতিদিনই বলি, এমন অনেক স্টুডেন্টই আছে যারা হয়তো আমাকে চেনে না, কিন্তু তাদের এই ক্লাসটা খুব দরকার। যারা চিনতো, কল করেছে, টাইম দিতে পারেনি, তারা তো নয় জানে যে স্যার ইউটিউবে ক্লাস করাচ্ছে। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে চেনে না, তাদের কথা ভেবে তোমাদেরকে একটাই কথা বলার যে তোমরা ভিডিওটা যতটা পারবে শেয়ার করো। এবার আমার তো সবসময় শেয়ার করে ওটা হয় না, যখন আমি ফাঁকা থাকি তখন বলি, বিভিন্ন জায়গায় শেয়ার করতে বলা হয়। এত কাজের মাঝখানে আমার সবসময় শেয়ার করে ওটা হয় না নিজে থেকে। তোমরা হয় সেই কাজটা একটু আমাকে করে হেল্প করো, যে ভিডিওটা যারা দেখছো অন্যান্য ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দিতে বলো, যাতে পরবর্তীকালে আমি যখনই ক্লাস আনবো সে বুঝতে পারবে যে স্যার আমাদের লার্নিং থেকে আবার একটা ক্লাসে নিয়ে এসছে। এইটুকুনি তোমরা করো, এতে আমার মোটিভেশনও বাড়বে যে হ্যাঁ আমার ক্লাসগুলো অন্তত কিছু স্টুডেন্ট মন দিয়ে করছে। আমার নিজেরও আরো যত তাড়াতাড়ি সিলেবাস শেষ করা যায়, যত বেশি করে করানো যায়, সেই একটাও এনার্জি পাওয়া যাবে। তো এই হলো ইন্ট্রোডাকশন। যা বলার প্রতিদিনই বলি, একই ব্যাপারে রেগুলার বলার, একবার করে তাই বলার। তোমরা সকলেই জানো যে ক্লাসগুলো যারা করছে তারা জানে যে কোন কোয়ালিটিতে করানো হচ্ছে, যতটা ম্যাক্সিমাম বেস্ট দেওয়া যায় আমি করাচ্ছি, ঠিক আছে? এবার শুরু করা যাক। তো আজকের আমরা প্রায়, এটা আমাদের অনেকটাই হয়ে এসছে, এটা 4 নম্বর ক্লাস আজকে করাচ্ছি। তো বডি ফ্লুইড সার্কুলেশনে আর্টারি আর ভেনের ডিফারেন্স দিয়ে স্টার্ট করবো আজ। কোশ্চেন হচ্ছে স্যার আপনি তো কোথায় আর্টারি ভেনের স্ট্রাকচার করালেন না। দেখো, স্ট্রাকচার থেকে নর্মালি কোশ্চেন সেরকম তো আসবে না, তোমার বেসিক আইডিয়া রাখতে হবে যে আর্টারি আর ভেন্স এর মধ্যে ডিফারেন্স কি আছে। তো বেশ কিছু টপিক আছে যেটা ডিফারেন্স দিয়ে করলে তুমি স্ট্রাকচারটা বাড়িতে পড়লে বুঝতে পারবে। যদি একান্ত বুঝতে না পারো কমেন্ট করবে, আমি তো আছি। তো এখানে স্ট্রাকচারটা না করে আমি যদি ডিরেক্ট ডিফারেন্স থেকে স্টার্ট করি, তাহলে তোমাদের কি হবে, আইডিয়াটা ক্লিয়ার হবে এবং দুটোর মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারবে। স্ট্রাকচার তুমি বাড়িতে পড়ে নিতেও পারো। আর এর সাথে সাথে আমি ক্যাপিলারিজ কত রকমের হয় সেইটা কিন্তু ডিটেলে আমি নেক্সট স্লাইডে করাবো। তো এখন আমরা স্টার্ট করছি, দেখো, আর্টারিজ এন্ড ভেন।
আর্টারি বলছে ইট কন্টেন্স অক্সিজেনেটেড ব্লাড, এক্সেপশন আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আগের দিনই করিয়েছি, আগের ক্লাসেই করিয়েছি যে এক্সেপশন আছে, তো এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে এক্সেপশন কি আছে, এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে কন্টেন অক্সিজেনেটেড ব্লাড, কন্টেন ডিঅক্সিজেনেটেড ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে এটাও এক্সেপশন আছে। পালমোনারি ভেন, ঠিক আছে, তাহলে ইট কন্টেন্স অক্সিজেনেটেড ব্লাড, ইট কন্টেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড। এবারে বলছে লিউমেন ন্যারো, তাহলে এই যে লিউমেন, লিউমেন মানে কাকে বলে, ফাঁকা জায়গা। দেখো তুমি যদি আর্টারি বা ভেন দেখো, ধরো একটা আমি সার্কেল আঁকলাম, ধরো একটা মোটা, মোটা করে দিই একটু, তো এই ভিতরে ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে লুমেন। বলছে লুমেন হচ্ছে কি, বলছে লুমেন হচ্ছে ন্যারো, সরু হয়, এটা লুমেন। লুমেন ন্যারো, এখানে বলছে লুমেন ওয়াইড, এখানে বলছে লিউমেনটা কি হোয়াইট। এটা লিউমেন, তো বুঝতে পারছি এটা ন্যারো, এটা হোয়াইট। এবারে বলছে টিউনিকা মিডিয়া ইজ থিক, অ্যাকচুয়ালি মেন, এটা আরো ভাগ আছে, কিন্তু তার মধ্যে টিউনিকা মিডিয়া রিজিয়নটা যেটা মাস্কিউলার লেয়ার, সেটার ক্ষেত্রে থিক হয়, টিউনিকা মিডিয়া ইজ থিক। এই দেখো এটা কতটা মোটা, দেখো এটা থিক, কতটা চওড়া, কিন্তু এর কি বলছে টিউনিকা মিডিয়া ইজ থিন, তাহলে এর টিউনিকা মিডিয়াটা থিন। তাহলে দেখতেই পাচ্ছি পাইপটা কিন্তু অনেক পাওয়ারফুল, এটা মোটা, লিউমেনটা সরু, কিন্তু এর ক্ষেত্রে দেখো লিউমেনটা ওয়াইড, যে টিউনিকা মিডিয়া সেটা হচ্ছে থিন। বলছে at a given time that contains 13% of blood, টোটাল 13% ব্লাড একটা হচ্ছে আর্টারির একটা গিভেন টাইমে তুমি পাবে। কেননা হার্ট যখন পাম্প করে, ব্লাড তো আর্টারি দিয়ে অর্গানের মধ্যে ট্রান্সফার হয়, যেহেতু ওটা অনেক স্পিডে যায়, যেহেতু ওটা অনেক স্পিডে যাচ্ছে, তখন তুমি একসাথে ওখানে কম ব্লাডই পাবে। কিন্তু at a given time this contains 64% of blood, তাহলে 64% ব্লাড কি করছে, কন্টেন্ট করছে, কেন, তার কারণ এটা তো ধীরে ধীরে রিল্যাক্স করে করে আসছে, তাই না। যখন হার্ট রিল্যাক্সেশনে থাকে তখন ব্লাড কি হয়, অর্গান থেকে হার্টে ফিরে আসে, তো তখন এটা কি হবে, লিউমেনটা আমাদের এই এতে ব্লাড ধীরে ধীরে পাম্প আসছে, তখন সেটা 64%। বলছে ব্লাড ফ্লো ইজ জার্ক, যেহেতু এত স্পিডে যাচ্ছে, সে ওয়ালের উপরে একটা প্রেসার দিতে দিয়ে যাচ্ছে, জার্কিং এর সাহায্যে করছে। সেই জন্য আমরা যে ব্লাড প্রেসারটা কাউন্ট করি 120/80, এটা যে নর্মাল ব্লাড প্রেসার, সেটা কিন্তু আমরা আর্টারির উপরে ব্লাডের যে প্রেসার সেটাকেই কাউন্ট করি, আর্টারির উপরে ব্লাডের যে প্রেসার সেটাকেই কাউন্ট করি, তাকে বলা হচ্ছে ব্লাড প্রেসার। তাহলে ব্লাড ফ্লো উইথ জার্ক, এটা হচ্ছে ব্লাড ফ্লো উইথ স্মুথলি, এখানে তো রিল্যাক্সে ধীরে ধীরে আসছে, কোনো চাপ নেই, লাইফে নো চাপ, তাহলে ব্লাড ফ্লো উইথ স্মুথলি, ঠিক আছে। বলছে নো ভালভস টু প্রিভেন্ট ব্যাক ফ্লো অফ ব্লাড, এইটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আর্টারি থাকে তার ভিতরে কিন্তু কোন রকম ভালভ থাকে না, তাহলে এখানে কি হয়, নো ভালভ প্রেজেন্ট, ভালভ এখানে অ্যাবসেন্ট, কিন্তু এখানে দেখো ভালভস হচ্ছে প্রেজেন্ট আছে, এখানে ভালভস প্রেজেন্ট টু রেগুলার ইন্টারভালস। কোশ্চেন হচ্ছে হোয়াই, কেন আর্টারির ভিতরে ভালভ নেই কিন্তু ভেনের ভিতরে ভালভ আছে। দেখো একটা পাইপ দিয়ে জল খুব ফোর্সে যাচ্ছে, একটা জায়গাতে এক জায়গায় ওয়াটারটা পাস করছে, খুব ফোর্সফুলি যাচ্ছে, তার তো ব্যাক ফ্লো হওয়ার কথা নয়, যে খুব জোরে দৌড়াচ্ছে সে তো পিছনে ফিরে তাকাবে না, সে তো একটা জায়গায় গিয়ে তবে থামবে। কিন্তু যদি ভেনের কথা দেখতে পাওয়া যায়, যদি ভেন্সের কথা দেখতে পাওয়া যায়, তখন কিন্তু ওর ভিতরে ব্লাড কিন্তু ফ্লো স্মুথলি ধীরে ধীরে আসে, সেই জন্য কিন্তু ব্লাড ব্যাক ফ্লো হতে পারে। যেহেতু ব্যাক ফ্লো হতে পারে, সেটাকে আটকাবার জন্য রেগুলার ইন্টারভ্যালে কিন্তু ভালভস প্রেজেন্ট, তাহলে আর্টারির মধ্যে দিয়ে ব্লাড স্লোলি পাস করে বলে
আর্টারির কিন্তু রেগুলার ইন্টারভালসে কিন্তু আমাদের ভালভ প্রেজেন্ট, কিন্তু সেই দিক থেকে দেখলে আমাদের আমাদের ভেন্সের ভিতরে, সরি একটা মিস্টেক হয়ে গেল, ভেন্সের ভিতরে যখন ব্লাড পাস করে খুব স্লোলি আসে, তাই সেখানে রেগুলার ইন্টারভালে কে থাকে, আমাদের ভালভ প্রেজেন্ট। কিন্তু আর্টারির মধ্যে দিয়ে ব্লাড খুব স্পিডে যাওয়ার জন্য এখানে কিন্তু আমাদের ব্লাড কে ব্যাক ফ্লো হওয়া আটকাবার জন্য কোন রকম ভালভ থাকে না। এই হলো টোটাল আর্টারি আর ভেনের ডিফারেন্স। একটা অক্সিজেনেটেড, ডিঅক্সিজেনেটেড, একজনের লিউমেন ন্যারো, লিউমেন ওয়াইড, টিউনিকা মিডিয়া থিক, টিউনিকা মিডিয়া থিন। At a given time contain 13% blood. At a given time this contains 64% blood. Blood flow with jerks, but blood flow smoothly. No valve to prevent back flow of blood. কারণ এখানে অনেক ফাস্ট মুভ করছে ব্লাডটা। এখানে ভালভস প্রেজেন্ট এট এ রেগুলার ইন্টারভাল। এখানে ভালভস আছে কেন, ব্লাড ধীরে ধীরে মুভ করছে, তাই সেখানে ব্যাক ফ্লো হওয়ার একটা ব্যাপার থেকে যায়। দেখে নাও। এবারে দেখো, একটু আগে যে এক্সেপশন দুটো বলছিলাম না আর্টারি আর ভেনের ডিফারেন্স করার সময়, তো একটা হচ্ছে পালমোনারি আর্টারি আর একটা পালমোনারি ভেন। তো তাহলে এক কাজ করি, এই পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেনের মধ্যে ডিফারেন্সটা দেখে নিই, তাহলে আমার ওই দিকটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলছে পালমোনারি আর্টারি ইট ক্যারিজ ব্লাড ফ্রম দ্য হার্ট টু লাংস। তাহলে পালমোনারি আর্টারি, আর্টারি মানেই তো সেটা হার্ট থেকে অর্গানে যাবে, তাহলে এখানটায় অর্গান থেকে কোথায় যাচ্ছে, লাংসে যাচ্ছে। তাহলে কি বলছে, ইট ক্যারিজ ব্লাড ফ্রম হার্ট টু লাংস। তাহলে এটা কি পালমোনারি আর্টারি। এখানে বলছে পালমোনারি ভেন ইট ক্যারিজ ব্লাড ফ্রম লাংস টু হার্ট। এখানে যে লাংস থেকে হার্টে ফিরে আসছে, তাহলে ইট ক্যারিজ ব্লাড ফ্রম হার্ট টু লাংস, আর ইট ক্যারিজ ব্লাড ফ্রম লাংস টু হার্ট। অরিজিনেট ফ্রম রাইট ভেন্ট্রিকেল। তাহলে আমরা কালকেরই ডায়াগ্রাম করার সময় বলেছিলাম রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি স্টার্ট হচ্ছে। এখানে যে অরিজিনেট ফ্রম দা লাং ক্যাপিলারি, লাংস থেকে স্টার্ট হচ্ছে। এখানে কি বলছে, এন্ড অরিজিন হলো রাইট ভেন্ট্রিকেল অফ হার্ট এন্ড জয়েন্টস ইনটু দা লাং ক্যাপিলারি। মানে হার্ট থেকে বেরিয়ে জয়েন করছে কোথায়, লাং ক্যাপিলারি ভিতরে জয়েন করছে, তাই তো। আর এখানে কি হচ্ছে, আমাদের অরিজিনেট ফ্রম দা লাংস টু ক্যাপিলারি এন্ড জয়েন ইনটু লেফট আর্ট্রিয়াম অফ দা হার্ট বা লেফট অরিকেল অফ দা হার্ট। তাহলে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপরে বলছে ইলাস্টিক এন্ড থিক ওয়াল। অবশ্যই জানো যে আর্টারির ভিতরে জার্কিং এর মাধ্যমে ব্লাড যায়, এটা হচ্ছে ইলাস্টিক হয়। নো ইলাস্টিক এন্ড থিন ওয়াল, নন ইলাস্টিক এন্ড থিন ওয়াল, তাই তো। লাস্ট আর কি বলছে, ভালভ প্রেজেন্ট এট দা সাইট অফ দা অ্যাটাচমেন্ট উইথ দা হার্ট। মানে হার্ট থেকে যখন বেরোচ্ছে, বলছে না পালমোনারি ভালভ থাকে, তাহলে পালমোনারি ভালভ কোথায় থাকে, পালমোনারি ভালভ হচ্ছে আমাদের আর্টারিতে যখন হচ্ছে ব্লাড আমাদের রাইট ভেন্ট্রিকেল থেকে, কালকেরই তো ভালভসের চ্যাপ্টার পড়লাম কোথায় কোন ভালভ থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকেল থেকে যখন হচ্ছে আমাদের ব্লাডটা লাংসে যাচ্ছে, সেখানে কিন্তু অ্যাটাচমেন্টে ভালভ থাকে, কিন্তু দেয়ার ইজ নো সাচ ভালভ। তাহলে সেইখানটায় ওরকম কোনো ভালভ আমাদের দেখতে পাওয়া যায় না। লাস্ট বলছে দেয়ার ইজ এ হাই ব্লাড প্রেসার। তো এটা নর্মাল, যে সবাই জানো আর্টারি মানে তার ভিতরে ব্লাড প্রেসারের সাহায্যে এগোবে, কারণ হার্ট পাম্প করছে এবং ব্লাডটা এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সফার করছে। কিন্তু ভেনের ক্ষেত্রে কি হচ্ছে, দেয়ার ইজ লো ব্লাড প্রেসার। কেন, হার্ট রিল্যাক্স করলে ব্লাড যেহেতু ব্যাকে ফিরে আসে, তখন অবভিয়াসলি কি হবে, এর ব্লাড প্রেসারটা কম হবে। তো এই হচ্ছে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেনের মধ্যে বেসিক ডিফারেন্স। এটা তোমরা দেখে নাও, এমসিকিউ সময় কাজে লাগবে। এবারে দেখে নাও টাইপ অফ ক্যাপিলারিজ। টোটাল 3 রকমের টাইপ আমাদের দেখতে পাওয়া যায়। 3 টাইপ অফ ক্যাপিলারিজ প্রেজেন্ট ইন হিউম্যান বডি। তো ফার্স্ট হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। তো যেটা আমাদের নর্মাল ক্যাপিলারি, মানে আর্টারি ভেনের মাঝখানে যে থেকে গেল নর্মাল ক্যাপিলারি, মানে নর্মাল আমরা ক্যাপিলারি বলতে যাকে বুঝি সেটাকে বলা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ক্যাপিলারি। 3টে ক্যাপিলারি আগে লিখিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি যে ডিফারেন্সটা কোথায়। তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি কি বলছে, these have a continuous layer of endothelial cell। তাহলে এর যে লেয়ার গুলো, এখানে কোনো রকম ডিস্টারবেন্স নেই, কন্টিনিউয়াস লেয়ার অফ endothelial cell। these have a continuous layer of endothelial cell
So exchange of substances between capillary and surrounding tissue fluid occurs through the intracellular cleft. তাহলে এদের মধ্যে তাহলে ক্যাপিলারি থেকে যখন টিস্যুতে নিউট্রিশন গুলো যাবে তাহলে প্লাজমা দিয়ে যাবে, তো সেটা নর্মাল ডিফিউশন হয়ে যাবে, সেখানটায় কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই, একদম কন্টিনিউয়াস লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল আছে। সো এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস বিটুইন ক্যাপিলারি অ্যান্ড সারাউন্ডিং টিস্যু ফ্লুইড occurs through the intracellular cleft. তাহলে ইন্ট্রাসেলুলার ইন্টারের মধ্যে ডিভাইস তোমরা জানো, ইন্ট্রা মানে একই সেলের ভিতরে হলো, ইন্টার মানে দুটো সেলের মাঝখানে যে গ্যাপ আছে, তাহলে এখানে বলছে ইন্ট্রাসেলুলার ক্লেফটের সাহায্যে ডিফিউশনটা হবে। নরমাল যে ক্যাপিলারি হয় এতদিনে বুঝে গেছো, যে ক্লাস করানো হয়েছে আমাদের রেসপিরেটরি সিস্টেমে ছিল, যে নরমালি যে ক্যাপিলারি গুলো দেখতে পাওয়া যায় সেখানে হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি যেটা দেখতে পাওয়া যায় সেটা। তাহলে এটা হয়ে গেল আমাদের কন্টিনিউয়াস ক্যাপিলারি, দে হ্যাভ এ কন্টিনিউয়াস লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল। এইটা মনে রাখতে হবে যে এদের এন্ডোথেলিয়াল সেলটা কিন্তু কন্টিনিউয়াস, কোন রকমের কোনো নেই। ফাউন্ড ইন, আর তারপর নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কেলিটাল মাসেলস। কোথায় পাওয়া যায়? স্কেলিটাল মাসেলসে পাওয়া যায়, স্মুথ মাসেলসে পাওয়া যায়, ব্রেনে পাওয়া যায়, লাংসে পাওয়া যায়, কানেকটিভ টিস্যুতে পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে তাহলে কোন কোন জায়গায় পাওয়া যায়? স্কেলিটাল মাসেলস, স্মুথ মাসেলস, ব্রেন, লাংস এন্ড কানেকটিভ টিস্যু। তো এইখানে আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারিটা দেখলাম। এবারে চলে আসছো ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রা কথার মানে হচ্ছে ছোট ছোট পোর্স। ফেনেস্ট্রা কথার মানে ছোট ছোট পোর। এটা আমরা মেইনলি আমাদের কোথায় দেখতে পাই তোমরা জানো? গ্লোমেরুলাসে দেখতে পাওয়া যায়। যখন গ্লোমেরুলার ফিল্ট্রেটটা উপর থেকে নিচে ফিল্ট্রেশন হয়ে আসে তখন কাকে দেখতে পাওয়া যায়? তখন দেখতে পাওয়া যায় ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দেখো বলছে দা প্লাজমা মেমব্রেন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অফ সাচ ক্যাপিলারি হ্যাভ পোর্স। এই যে বারবার এক্ষুনি বললাম হ্যাভ পোর্স, এখানে বলছে লেয়ার কন্টিনিউয়াস লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল, বলছে দা প্লাজমা মেমব্রেন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অফ সাচ ক্যাপিলারি হ্যাভ পোর্স কল ফেনেস্ট্রা। তাহলে এদের ক্ষেত্রে ছোট ছোট পোর থাকে, তাকে বলা হয় ফেনেস্ট্রা। তাহলে এক্সাম্পল কি? কিডনিতে দেখতে পাবো, কেন কিডনিতে গ্লোমেরুলাসে দেখতে পাওয়া যায়, তাই তো? কিডনিতে দেখতে পাওয়া যায়, ভিলি অফ স্মল ইন্টেস্টাইনে দেখতে পাওয়া যায়, তারপর এন্ডোক্রাইন গ্ল্যান্ডে দেখতে পাওয়া যায়, আর কোথায় দেখতে পাওয়া যায়? ক্লোরাইড প্লেক্সাস অফ দা ব্রেনে দেখতে পাওয়া যায়, ক্লোরাইড প্লেক্সাস অফ দা ব্রেন। আর কোথায় দেখতে পাওয়া যায়? সিলিয়ারি বডি অফ দা আই। তাহলে কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে প্রথম দুটো হয়ে গেল, একটা কন্টিনিউয়াস ক্যাপিলারি, একটা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। নরমাল ক্যাপিলারির মধ্যে কোন রকম পোর থাকবে না, কন্টিনিউয়াস লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল প্রেজেন্ট, বাট ইন কেস অফ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দেয়ার হ্যাভ স্পোর কল হচ্ছে ফেনেস্ট্রা। তাহলে প্লাজমা মেমব্রেন অফ দ্য এন্ডোথেলিয়াল সেল অফ সাচ ক্যাপিলারিজ হ্যাভ পোর্স কল্ড ফেনেস্ট্রা। কিডনি, ভিলি অফ স্মল ইন্টেস্টাইন, এদের সব থেকে ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, কোরয়েড প্লেক্সাস অফ ব্রেন এন্ড সিলিয়ারি বডি। তাহলে আমরা কন্টিনিউয়াস আর ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি জানলাম। এরপরে সাইনোসয়েডসটা দেখবো, দেখে আমরা তিনটের একটা বেসিক ডিফারেন্স স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখে নেবো। এই অবধি দেখো তোমরা। এবারে দেখো থার্ড নাম্বার, সেটা হচ্ছে সাইনোসয়েডস, তাই তো? These endothelial pores are very large, even intracellular cleft is more. তাহলে কি হয়? ইন্টারসেলুলার ক্লেফট মানে হচ্ছে সেলের মাঝখানে যে ফাট, ঠিক আছে? সেলের মাঝখানে যে ফাট সেগুলো অনেক বেশি হয়। এন্ডোথেলিয়াল পোর্স আর মোর। তাহলে এই যে আমাদের এন্ডোথেলিয়াল পোর্স, যেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড এপিথেলিয়াল পোর ছিল, এইখানে পোর গুলো আর ভেরি লার্জ অ্যান্ড ইভেন ইন্টারসেলুলার ক্লেফট ইজ মোর, মানে এখানে অনেক বেশি বেশি থাকে এবং সাইজে বড় হয়, তখন তাকে বলা হবে সাইনোসয়েডস। তাহলে ফেনেস্ট্রেটেড এপিথেলিয়াম আর আমাদের সাইনোসয়েডস এর মধ্যে বেসিক ডিফারেন্স, একটাতে হচ্ছে আমাদের পোর থাকে, ফেনেস্ট্রেটেড এপিথেলিয়ামে ছোট ছোট পোর থাকে, যেটা কন্টিনিউয়াস কোনো পোর থাকে না, আর সাইনোসয়েডস কি হয়? বড় বড় পোর থাকে। তাহলে বেসমেন্ট মেমব্রেন ইজ অলসো ডিস্টর্টেড ইভেন অ্যাবসেন্ট। তাহলে এই ক্ষেত্রে বেসমেন্ট মেমব্রেনটা অ্যাবসেন্ট থাকে, তাই তো? প্রেজেন্ট ইন কোথায় দেখো, এইটা ইম্পর্টেন্ট, যে এটা ইম্পর্টেন্ট যে বেসমেন্ট মেমব্রেন ইভেন অ্যাবসেন্ট থাকে কোথায়? সাইনোসয়েডস এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে।
তাহলে প্রেজেন্ট ইন লিভার, বোন ম্যারো, স্প্লিন, অ্যান্টেরিয়র পিটুইটারি, ইভেন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের সাইনোসয়েডসটা থাকে। তাহলে বেসিক ডিফারেন্স যদি দেখতে পাওয়া যায়, তাহলে দেখো নরমালি ক্যাপিলারি বলতে কি বুঝি আমরা? এটাকে নরমাল ক্যাপিলারি আঁকা হচ্ছে। এই যে আমাদের ব্লাড ক্যাপিলারি, তা দেখতে পাচ্ছি এখানটায় কোন রকম কিন্তু ফেনেস্ট্রা নেই। তাহলে এটা কন্টিনিউয়াস, তাহলে এগুলো নরমাল একদম। যে ক্যাপিলারি বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমাদের নরমাল ক্যাপিলারি, নরমাল। কন্টিনিউয়াস ক্যাপিলারি, কন্টিনিউয়াস ক্যাপিলারি। এবারে যেটা আঁকবো সেটা হচ্ছে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, যেটা একটু ছোট ছোট পোর থাকে। এই যে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, দেখো এখানে ছোট ছোট পোর থাকে, যেমন দেখো এখানে ফেনেস্ট্রা থাকে, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। এই সরুকে বলা হয় ফেনেস্ট্রা, এটাকে বলা হয় ফেনেস্ট্রা। তো এটা হবে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। আর সাইনোসয়েডস কি? যখন সেটা একটু মোটা মোটা হবে, এই ওপেনিং গুলো যখন বড় বড় হবে, তখনই সাইনোসয়েড। তাহলে যখন এটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় সাইনোসয়েডস। ঠিক আছে, সাইনোসয়েডস। তো এই হচ্ছে আমার 3 টাইপ অফ ক্যাপিলারি, তোমরা একবার দেখে নাও। তাহলে এটা হচ্ছে সাইনোসয়েডস, এটা নরমাল ক্যাপিলারি, কন্টিনিউয়াস, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, তারপর সাইনোসয়েডস। এই যে 3টে ক্যাপিলারি দেখালাম, তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, দেখো নরমাল ক্যাপিলারি তো আমাদের বিভিন্ন পার্টসে আছে আর কি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা কোথায় থাকে আমি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার জন্য ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। এটা আমি এক্সক্রেটরি সিস্টেমের ডিটেলে দেখাবো। তাহলে এটা মুছে দিচ্ছি আপাতত। তাহলে এটা কি? এটা গ্লোমেরুলাস। এটা হোয়াইট, এটা ন্যারো, এটা অ্যাপারেন্ট। এখান দিয়ে ব্লাডটা ঢুকলো, এটা ইফারেন্ট। যেখান থেকে ব্লাডটা এক্সিট করলো, এটা ন্যারো। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট। এবার এটাকে ছেঁকে বার করতে হবে, তো এর ভিতরে থেকে ব্লাড ক্যাপিলারি গ্লোমেরুলাস বলা হয়।
এই ক্যাপিলারি ফর্ম হচ্ছে। এই যে ক্যাপিলারি আছে এর ভিতরে কিন্তু ফিনেসটা থাকে, দেখো এর ভিতরে ফেনাসটা থাকে, মানে ফুটো ফুটো থাকে, মানে বলতে যেই ভাবে যে দেখো এই ভিতরে ভিতরে ফুটো ফুটো থাকে। এটাকে বলা হয় ফেনেস্ট্রা। এইখান থেকে জিনিসগুলো লিকুইডগুলো ফুটোগুলো থেকে যেগুলো ফিল্টার হয়ে আসার কথা সেগুলো কিন্তু নেমে আসে, বুঝা গেল? তাহলে এইখানটায় তাহলে অ্যাপারেন্ট দিয়ে ব্লাড ঢুকলো, এখানে ছেঁকে বেরিয়ে এলো। তাহলে এটা দেখতে পাওয়া যায় আমাদের কোথায়, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, এটা বোম্যান ক্যাপসুল। আর এটা হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দেখতে পাওয়া যায়, এটা অ্যাপারেন্ট, এটা ওয়াইড, ইফাইন্ড হচ্ছে ন্যারো। একবার দেখে নাও। এবারে দেখো আমাদের যে সার্কুলেশন আছে না, এই সার্কুলেশনটা একবার দেখে নি। অনেক রকমের সার্কুলেশনের টাইপ হয়, তো তার মধ্যে ওভারঅল বলে দিচ্ছি। আজকে সার্কুলেশন কটা করে ক্লাস শেষ করব। একে আছে ডবল সার্কুলেশন, দুই আছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। ডবল সার্কুলেশনে কি হচ্ছে দেখো, এই যে হার্ট কার্বন ডাই অক্সাইডকে, কাকে, কার্বন ডাই অক্সাইডকে পালমোনারি আর্টারির সাহায্যে লাংসে পাঠালো। তাহলে হার্ট পালমোনারি আর্টারির সাহায্যে কার্বন ডাই অক্সাইডকে লাংসে পাঠালো, লাংস এটাকে ফিল্টার করে পালমোনারি ভেনের সাহায্যে হার্টে পাঠালো। তাহলে এই যে একটা সার্কুলেশন, হার্ট কার্বন ডাই অক্সাইডকে লাংসে পাঠাচ্ছে, লাংস অক্সিজেনটাকে নিয়ে হার্টে পাঠাচ্ছে। তাহলে হার্ট আর লাংস এর মাঝখানে যে একটা সার্কুলেশন চলছে তাকে বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আবার হার্ট যে অক্সিজেনটা কালেক্ট করলো পালমোনারি ভেন থেকে, সেটা সে আবার অ্যাওর্টার সাহায্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন বডি পার্টসে। আবার বডি থেকে কার্বন ডাই অক্সাইড ভেনা কাবা হয়ে ফিরে আসছে আমাদের হার্টে। তাহলে হার্ট আর বডির মধ্যে দেখো একটা সার্কুলেশন চলছে, তাকে বলা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। তাহলে পালমোনারি সার্কুলেশন এন্ড সিস্টেমিক সার্কুলেশন, তাই দুটো টাইপের সার্কুলেশন আছে, এদেরকে তাই একসাথে বলা হয় ডবল সার্কুলেশন। তাহলে লাংস আর হার্টের মধ্যে একটা, আর আমাদের হার্ট আর বডির মধ্যে একটা। তাহলে দু রকমের সার্কুলেটরি পাথওয়ে আমরা পাচ্ছি, লাংস থেকে হার্ট আর হার্ট থেকে বডির মধ্যে, তাই এটাকে বলা হয় ডবল সার্কুলেশন। ঠিক আছে, এটা একটা হলো। এবারে 2 নম্বরে এসো, হেপাটিক পোর্টাল সার্কুলেশন। এখানে আমি আগে থেকেই ডায়াগ্রাম গুলো এঁকে রাখি, তার কারণ কি, যাতে টাইমটা কম লাগে, কারণ এটা আঁকতে গেলেই আমার 5 মিনিট লেগে যাবে। তো সেইটা যাতে কাট আউট করে অল্প সময়ের মধ্যে, মানে তোমাদের যাতে সুবিধা হয় দেখতে, অল্প টাইমের ভেতরে পুরো মেটেরিয়ালটা দিয়ে দেওয়া যায়, তাই জন্য আমি ছবিগুলো আগে থেকে এঁকে রেখেছি। দেখো তাহলে এটা দেখো লিভার, লিভারের সাথে যখন বিভিন্ন অর্গান কোনো ব্লাড ভেসেলসের সাথে লেগে থাকে, তখন যে সিস্টেম ক্রিয়েট হয়, তখন তাকে বলা হয় হেপাটিক পোর্টাল সার্কুলেশন বা হেপাটিক পোর্টাল ভেন বা হেপাটিক পোর্টাল সিস্টেম। এটা কিন্তু হাইপোথ্যালামাসের মধ্যে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম দেখতে পাওয়া যায়। এটা বুঝে নাও, বইয়ে ওটা সোজা আছে, ওটা তুমি বইয়ে পেয়ে যাবে। হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, এটা হেপাটিক পোর্টাল সিস্টেম কি বলছে, আমাদের স্টোম্যাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন এন্ড স্প্লিন, এরা কিন্তু বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট প্রোডাক্ট কিন্তু লিভারে পাঠায়। লিভার কি করে, সেইগুলোকে একসাথে রিয়াক্ট করিয়ে কোন অন্য একটা নিউ প্রোডাক্ট তৈরি করে। অ্যাজ ফর এক্সাম্পল, লিভার গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে। তাহলে আবার বলছি, লিভার গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে, তাহলে তার জন্য কি লাগবে, এক গ্লুকোজ লাগবে। তাই গ্লুকোজটা দেবে কে, দেবে হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। তাহলে এ কি দেবে, কে দেবে গ্লুকোজ, গ্লুকোজ দিল কে, স্মল ইন্টেস্টাইন। প্যানক্রিয়াস কি দেবে, ইনসুলিন, কেননা ওই রিয়াকশনটা হতে গেলে ইনসুলিন হরমোন লাগবে। ঠিক আছে, স্প্লিন কি দেবে, স্প্লিন দেয় আমাদের ডিউরিং
বাইল ফরমেশন, বিলিরুবিন, বিলিভার্ডিন বা হিমোগ্লোবিন এক লাইনে বলে দিলে হিমোগ্লোবিন পিগমেন্টে ট্রান্সফার করায়। এটা একটা এক্সাম্পল দেখছি। তাহলে প্যানক্রিয়াস দিচ্ছে ইনসুলিন, স্মল ইন্টেস্টাইন দিচ্ছে গ্লুকোজ, তাহলে গ্লুকোজকে গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেবে কে লিভার। তাহলে এরা দুজন মিলে কি হবে, তাহলে এখানে লিখে রাখি, তাহলে গ্লুকোজ কোথায় ট্রান্সফার হবে, গ্লাইকোজেন, কার সাহায্যে, ইনসুলিন। তাহলে ইনসুলিনের সাহায্যে কি হবে, গ্লুকোজ গ্লাইকোজেনে ট্রান্সফার হবে। তাহলে এই যে সিস্টেমটা, এটা কি বলা হয়, হেপাটিক পোর্টাল সার্কুলেশন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এরা শুধুমাত্র যে ইনসুলিন, গ্লুকোজ, বিলিরুবিন, বিলিভার্ডিন, স্টোমাক থেকে অ্যাবজর্ব হয়েছে যে গ্লুকোজ, এগুলো যে শুধু লিভারে পাঠায় তা কিন্তু না, এদের সাথে সাথে এরা এদের কার্বন ডাই অক্সাইড গুলোকেও পাঠিয়ে দেয়। দেখো, তাহলে কার্বন ডাই অক্সাইড গুলো পাঠিয়ে দেয়। তাহলে প্রত্যেকে তাদের কার্বন ডাই অক্সাইড গুলোকে পাঠিয়ে দিয়েছে। তাহলে প্রত্যেকের কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে লিভার কিন্তু সেটা হার্টে নিয়ে যাচ্ছে, প্লাস হার্টের আমাদের লিভারেরও কার্বন ডাই অক্সাইড আছে, যার সাহায্যে যাচ্ছে, তার নাম কি, হেপাটিক ভেন। যার সাহায্যে তার নাম হেপাটিক ভেন। কিন্তু এটা কি হলো, এটা হলো হেপাটিক পোর্টাল ভেন। তাহলে পোর্টাল ভেনে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, হেভি ইন্টারেস্টিং জিনিস, অর্গান থেকে স্টার্ট হয়, অর্গানে এন্ড হয়। তাহলে অর্গান থেকে তো ডিরেক্ট বেরোতে পারবে না, ব্লাড ক্যাপিলারি ফর্ম হবে। আবার যখন অন্য একটা অর্গানে এন্টার করবে তখনও ব্লাড ক্যাপিলারি ফর্ম হবে। তাহলে কি হলো, দুটো অর্গানের মাঝখানে কানেক্টর, মানে এইদিকে একটা অর্গান আছে, তাহলে এর জন্য একটা ব্লাড ক্যাপিলারি ক্রিয়েট হলো, আর এইদিকে আরেকটা অর্গান আছে, ধরো এটা হচ্ছে আমাদের স্প্লিন, এখানে ব্লাড ক্যাপিলারি আছে, এখানে অর্গান হচ্ছে কি, এটা লিভার, অবভিয়াসলি এটা লিভারই হবে। লিভার আর স্প্লিনের মাঝখানে তাহলে এখানে ক্যাপিলারি, এখানে ক্যাপিলারি, এটা তাহলে কি হলো, ব্লাড ভেসেলস। তাহলে এই যে পোর্টাল ভেন, তাহলে এটার নাম হবে পোর্টাল ভেন। যেহেতু এটা লিভার, তাই এটা লিখবো আমরা হেপাটিক পোর্টাল ভেন। তাহলে বুঝতে পারলে, তাহলে অর্গান আর অর্গানের মধ্যে যে ব্লাড ভেসেলসটা কানেক্টর হিসেবে থাকে, তখন তাকে বলা হয় আমাদের পোর্টাল ভেন। যেহেতু এটা লিভার, এর নাম হেপাটিক পোর্টাল ভেন। এই সমস্ত অর্গানরা ইম্পর্টেন্ট বিভিন্ন মেটেরিয়াল লিভারকে দেয়, লিভার সেটাকে ইউজ করে আমাদের ইউজ করা যাবে ইউজেবল কিছু প্রোডাক্টকে ট্রান্সফার করে, তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইড গুলো কালেক্ট করে এবং লিভার থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তাহলে এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল সার্কুলেশন। আর দুই একটা বাকি আছে, করিয়ে দেবো, দিলে আজকের মতো হয়ে যাবে। এই পর্যন্ত দেখে নাও একবার। এবারে দেখো, যেটা বলছিলাম না, হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন, তো এটা এখানে আমি একবার একটা ছোট্ট নোট লিখে দিয়েছি, মেবি হয়তো অনেক বইতে থাকতে নাও পারে, সেই জন্য এটা আমি এখানে লিখে দিলাম, হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। দেখো, মাইনিউট পোর্টাল সিস্টেম, এটা খুব ছোট্ট একটা পোর্টাল সিস্টেম। মাইনিউট পোর্টাল সিস্টেম কন্টেন ওয়ান পেয়ার অফ, কটা যেটাও মনে রাখতে হবে, ওয়ান পেয়ার অফ হাইপোফাইসিয়াল পোর্টাল ভেন। তাহলে ওয়ান পেয়ার অফ হাইপোফাইসিয়াল পোর্টাল ভেন কার মধ্যে, দিস টু ভেন ক্যারি ব্লাড ফ্রম, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ব্লাড ফ্রম হাইপোথ্যালামাস টু অ্যান্টেরিয়র লোব অফ পিটুইটারি। অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস থেকে তো অনেক বেরোয় হরমোন, যেটা কি করে পিটুইটারিকে স্টিমুলেশন দেয়, তো সেই কারণে তাদের পোর্টাল সিস্টেমে একটা ক্রিয়েট হয়, একে বলে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। তাহলে হাইপোথ্যালামাস টু অ্যান্টেরিয়র লোব অফ পিটুইটারি, দিস সিস্টেম হেল্পস টু ট্রান্সপোর্ট দ্য হরমোন সিক্রেটেড ফ্রম দ্য হাইপোথ্যালামাস টুয়ার্ড দ্য পিটুইটারি। তাহলে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারির দিকে পাঠাতে হেল্প করে কে, আমাদের এই হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম। দিস মাইনিউট পোর্টাল সিস্টেম কন্টেন্স ওয়ান পেয়ার অফ হাইপোফাইসিয়াল পোর্টাল ভেন, these two veins carry blood from hypothalamus to anterior lobe of pituitary. This system helps to transport hormones secreted from hypothalamus towards the pituitary. তাহলে পিটুইটারির দিকে নিয়ে যেতে গেলে আমাদের একটা পোর্টাল সিস্টেম ক্রিয়েট হয় বিটুইন দ্য হাইপোথ্যালামাস এন্ড অ্যান্টেরিয়র পিটুইটারি, হুইচ ইজ নোন অ্যাজ হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম বা হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন। এবারে বলছে আমাদের রেনাল সার্কুলেশন, এটা তো সকলে জানো খুব ইম্পর্টেন্ট, রেনাল সার্কুলেশন বিটুইন কিডনি এন্ড হার্ট। তাহলে হার্ট আর কিডনির মধ্যে যে জেনারেল সার্কুলেশনটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে আমাদের রেনাল সার্কুলেশন। এটা আমরা যখন কিডনি পড়বো তখন আবার ডিটেইলে আমরা দেখবো, এটাকে বলা হচ্ছে রেনাল সার্কুলেশন। বলছে করোনারি সার্কুলেশন হার্ট টু হার্ট, এটা আমি ডিটেইলে আসছি, তাহলে আপাতত মনে রাখো
করোনারি সার্কুলেশন, যেটা হার্ট থেকে হার্ট মাসেলস এর মধ্যে ক্রিয়েট হচ্ছে। এটা আমাদের হার্ট তো নিজে একটা অর্গান, তারও তো অক্সিজেন দিতে হবে, নইলে কি হবে, সেই মাসেল ড্যামেজ হয়ে যাবে। তো যে সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেন মানে অক্সিজেনেটেড ব্লাড হার্ট পাম্প করে কার সাহায্যে, লেফট ভেন্ট্রিকেল থেকে। লেফট ভেন্ট্রিকেল থেকে যখন পাম্প করা হয় অক্সিজেন যুক্ত ব্লাড হার্ট মাসেলসে যায়, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড ডিউরিং দ্য রিল্যাক্সেশন সে কিন্তু ব্যাকে ফিরে আসে, সেটাকেই বলা হয় করোনারি সার্কুলেশন। এবারে বলছে ফেটাল সার্কুলেশন। এটা একটু মনে রাখবে যে এটা এমসিকিউ তে কিন্তু এসেছিল একবার, আমি দেখেছিলাম। ফার্স্ট অবজার্ভ হোয়েন ফেটাস ইজ 8 উইক ওল্ড, যখন 8 বছর মানে 8 সপ্তাহ একটা ফেটাসের বয়স হয়, তখন তার মধ্যে ফার্স্ট টাইম এই সার্কুলেশনটা দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ফেটাল সার্কুলেশন। তাহলে হাইপোফাইসিয়াল পোর্টাল সার্কুলেশন, রেনাল সার্কুলেশন, করোনারি সার্কুলেশন আর ফেটাল সার্কুলেশন। এর মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বেশি করে আসবে, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। আর ওদিকে হচ্ছে যেটা করালাম আমাদের লিভারের সাথে যে আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে যে আমাদের সার্কুলেশন গুলো তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে, মানে হেপাটিক পোর্টাল ভেন, তার যে সার্কুলেশন। তাহলে আরেকবার বলে দিই করোনারি সার্কুলেশনটা কি। বারবার বলছি, ছেলেরা গিয়ে ভুল করে আসে, হার্ট সকলকে অক্সিজেন যুক্ত ব্লাড পাঠায়, তার মানে এই না হার্টের নিজের কোনো অক্সিজেন যুক্ত ব্লাড লাগবে না। হার্ট বিভিন্ন অর্গানে যেমন ব্লাড পাঠাচ্ছে অক্সিজেন কন্টেনিং করে, মানে অক্সিজেনেটেড ব্লাড, ঠিক তেমনি হার্ট মাসেলসেরও অক্সিজেন দরকার। তাহলে যে আর্টারির সাহায্যে হার্ট মাসেলস এর ভিতরে অক্সিজেন যুক্ত ব্লাড মানে অক্সিজেনেটেড ব্লাড যায়, তাকে বলা হয় আমাদের করোনারি আর্টারি। আবার ঠিক হার্ট মাসেলস থেকে যখন কার্বন ডাই অক্সাইডটা ব্যাকে হার্টে চলে আসে, তখন তাকে বলা হয় করোনারি ভেন। তাই টোটাল হচ্ছে আমাদের এই হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেম, রেনাল সার্কুলেশন, করোনারি সার্কুলেশন দিয়ে আজকে ক্লাসটা এন্ড করছি। আজকে ক্লাসটা একটু ছোটই রাখলাম, কারণ এর পরে যে টপিকটা ধরবো সেটা কিন্তু আরেকটু বড়, অনেকটা সময় লেগে যাবে, যেটা আজকে শেষ করা সম্ভব নয়, সেটা নেক্সট ক্লাসে করা হবে। তো এখনো পর্যন্ত আমাদের ব্লাড সার্কুলেশনে আজকের এই ক্লাস নিয়ে 4টে ক্লাস হয়ে গেল। এর আগে ডাইজেস্টিভ সিস্টেম হয়েছে, রেসপিরেটরি সিস্টেম হয়েছে, এবং তাদের ডিসঅর্ডার গুলো আমি কমপ্লিট করিয়েছি। হার্টও প্রায় অনেকটা হয়ে গেল, প্রায় 90% শেষ, আর একটু বাকি আছে। তারপরে আমরা চলে যাব ব্লাডে। ব্লাড রিলেটেড যত জিনিস আছে আমরা কমপ্লিট করব। তো ক্লাসগুলো একের পর এক তো আসছে, যতটা ফাস্ট করানো যায় রেগুলার বেসিসে যদি আসতে পারি তো খুব সুবিধা হয়, আমি চেষ্টা করছি আসা। তোমরা যারা ক্লাস করছো তারা আদার্স ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হবে, তবে আমাদের কি হবে, বুস্টার, আমাদের ফ্যামিলি বাড়বে, হ্যাঁ, আমাদের কি হবে, সেই মোটিভেশন পাওয়া যাবে যে অনেকে আমাদের সাথে এই ফ্যামিলির সাথে জুটছে। সব থেকে সুবিধার ব্যাপার হলো এই চ্যানেলটা তো সবে ফার্স্ট, মানে আগে এক সময় করেছিলাম লকডাউনের আগে, কিন্তু এই মাঝখানে হলো তো এই চ্যানেলটা চলছে। যারা এখন থেকে এই চ্যানেলের সাথে জুড়ে যাবে, তাহলে আপ টু এক্সামিনেশন পর্যন্ত তাদের যত রকমের প্রবলেম, তাহলে কিন্তু সে আমার সাথে শেয়ার করতে পারবে। তাই যেমন কোনো ডাউট থাকলে, কোনো জায়গায় বুঝতে না পারলে, এই রিলেটেড কিন্তু সে কন্টিনিউয়াসলি সে আমার সাথে কন্ট্যাক্টে থাকতে পারবে, এবং ফার্স্ট থেকে শেষ পর্যন্ত সে আমার পড়ানো স্টাইলের সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে। তো সেই কারণেই বলবো যে আজকের এই যে বডি ফ্লুইড সার্কুলেশনটা যেটা করলে, আজকে যারা ফার্স্ট এই ক্লাসটা করছো তারা বাকি ক্লাসগুলো থেকে স্টার্ট করো, মানে পার্ট 1 থেকে, তবেই তুমি সিরিয়ালি বুঝতে পারবে কার পরে কি আসছে। আর পুরোনো চ্যাপ্টার গুলো সময় পেলে করবে, যারা আজকে ফার্স্ট টাইম দেখলে। আর যারা কন্টিনিউয়াস দেখছে তাদের তো কিছু বলার নেই, তারা তো ক্লাসগুলো করছে, ইভেন তাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবে, সময় নষ্ট না করে পড়াশোনা করো, কারণ সময়ের ভ্যালু সব থেকে বেশি। সময় চলে গেলে আর ফিরে আসবে না, যেটাকে টাকা দিয়ে কেনা যায় না। টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও কখনো টাইমকে কিন্তু কেনা যাবে না। তো টাইম যদি একবার বেরিয়ে যায়, টাইম কিন্তু কোনো মতেই ব্যাকে আসবে না। তো সেইটা মাথায় রাখতে হবে। একটা দিন যদি তোমার নষ্ট হয়ে যায়, তার মানে কেউ না কেউ সেই টাইমে পড়ছে। একটা দিন যদি নষ্ট হয়ে যায়, কেউ না কেউ সেই টাইমে পড়ছে, তার মানে কি হবে, সে তোমার থেকে এগিয়ে গেল। 24 ঘন্টার মধ্যে যদি সে 10 ঘন্টাও পড়ে, সে 10 আওয়ার্স তোমার থেকে এগিয়ে গেল। তো এরকম করে যদি তুমি অনেক দিন তুমি মিস করতে থাকো, তাহলে কিন্তু হবে না। তো ডিমোটিভেশন থাকে, অনেক সময় ভালো লাগে না। তো এই ফিল্ডে থাকতে গেলে ভালো লাগে না বলে কোনো কথা নেই, তোমাকে করতে হবে। তুমি যদি করতে পারো তবেই তুমি একটা সময় সাকসেসে আসবে। তুমি যদি করতে না পারো তাহলে কিন্তু নিট ক্র্যাক করাটা খুব টাফ। তো ভালো থেকো, সকলে ক্লাসগুলো করো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।